বন্ধুরা, আজ আমরা আপনাদের শোনাবো একটি চড়ুই আর মানুষের বাচ্চার গল্প। চড়ুই কিভাবে মানুষের বাচ্চার মা হয়ে গেল, আসুন শুনি। এটা অনেক পুরনো দিনের কথা। সেই সময় যখন না ছিল বিদ্যুতের শব্দ, না ছিল মেশিনের ধোঁয়া। গ্রামের জীবন ছিল একেবারে সহজ সরল, কিন্তু ভেতরে লুকিয়ে ছিল গভীর সব কাহিনী। কাঁচা মাটির ঘর, টিলার ওপর বানানো ঝুপড়ি, আর প্রতিদিন সন্ধ্যায় বইতে থাকা ঠান্ডা বাতাস, যা শুধু মানুষকেই না, পাখিদেরও স্বস্তি দিত। সেই সময় এক কাঠমিস্ত্রি থাকত, নাম তার শাকিল। সে কাঠের কাজ করত, সারাদিন কুড়াল আর করাত দিয়ে গাছ কেটে কাঠ সংগ্রহ করত। তারপর সেই কাঠ দিয়ে দরজা, চৌকাঠ, টেবিল, চেয়ার, এমনকি খাওয়ার বাসনপত্রও বানাতো। গ্রামের মানুষ তার কাজের প্রশংসা করত ঠিকই, তবে তার রাগ থেকেও ভয় পেত। শাকিলের স্ত্রী ছিল সামিনা, নরম মনের এক নারী। তার জীবনের সবচেয়ে বড় উপহার ছিল স্বামীকে খুশি রাখা আর সংসারকে টিকিয়ে রাখা। বিয়ের বয়স 10 বছর হয়ে গিয়েছিল, কিন্তু এই 10 বছরের সংসারে একটা ছায়া সবসময় ঘিরে থাকত: মেয়ের জন্ম আর শাকিলের রাগ। একের পর এক 3 কন্যা জন্ম নিল। অন্য কোনো নারীর কাছে সন্তান মানেই খুশির খবর, ছেলে হোক বা মেয়ে। কিন্তু শাকিলের কাছে মেয়েরা ছিল বোঝা। সে মেয়েদের ঘৃণা করত। প্রতিবার নতুন মেয়ে জন্মালে সে ক্ষেপে যেত, সামিনাকে অপমান করত, কটূক্তি দিত। তোর গর্ভে ছেলে হলো না কেন? শুধু মেয়ে জন্ম দিয়ে আমার মান সম্মান শেষ করে দিলি। সামিনা কাঁদত, কিন্তু কোনো জবাব দিত না। তার কাছে মেয়ে যেমন চোখের মণি, তেমনি ছেলে হলেও মায়ের মমতা সমান। সে কোনো ভেদাভেদ করত না। গ্রামের মহিলারা প্রায়ই এসে বলতো, আরে মেয়ে হলেও তো সন্তানই। কাঠমিস্ত্রি কিন্তু শাকিলের কিছুতেই কোনো পরিবর্তন হতো না, যেন তার চোখে পর্দা পড়েছিল। সামিনার মন ছিল একেবারে স্বচ্ছ। তাদের ঘরের ছাদের উপর প্রতিদিন এক ময়না এসে বসত। তবে সেই ময়না সাধারণ পাখির মতো ছিল না। তার শরীর ছিল প্রায় বাজ পাখির মতো বড়। তার পালক এত ঝলমলে যে রোদে দূর থেকে চকচক করত। চোখ ছিল গভীর কালো, ভেতরে অদ্ভুত সরলতা। গ্রামের বাচ্চারা যখন তাকে উড়তে দেখত, অবাক হয়ে যেত। কিন্তু সামিনার কাছে সে যেন এক সহচরী ছিল। প্রতিদিন সামিনা তাকে দানা পানি দিত, কখনো রুটির টুকরো, কখনো বাজরার দানা। মনে হতো পাখিটাও যেন সামিনার দুঃখ বুঝতে পারে। ছাদের ওপর বসে মিষ্টি সুরে ডাকত। সামিনা তার পাশে বসে মনের কথা বলতো। তুই তো আমাকে বুঝিস, তাই না? মানুষ তো আমাকে শোনে না, বিশেষ করে আমার স্বামী। তখন ময়নার ডানা ঝাপটাতো, গলা থেকে হালকা শব্দ তুলত, যেন বলছে, হ্যাঁ, আমি আছি তোর পাশে। সময় কেটে গেল। এবার 4র্থ সন্তানের জন্মের পালা। শাকিলের রাগ তখন আরও বেড়ে গেছে। সে সামিনাকে হুমকি দিল, এইবারও যদি মেয়ে হয়, মনে রাখিস, তাকে মেরে ফেলব, তোকেও ছাড়ব না, এমনকি তোর এই 3 মেয়েকেও। এ কথা শুনে সামিনার বুক কেঁপে উঠল। সে তো মা, ছেলে হোক বা মেয়ে, কোনো সন্তানকে মরতে দেখার শক্তি তার নেই। শেষমেশ আগের মতোই সে বাপের বাড়ি চলে গেল। সেখানে তার মা তাকে সান্ত্বনা দিলেন, তবুও তার ভেতরে ভয় রয়ে গেল। আশ্চর্যের বিষয়, যেদিন সামিনা বাপের বাড়ির পথে বের হলো, আকাশে সেই ময়নাও তার ওপরে উড়তে লাগলো, যেন তাকে অনুসরণ করছে। কয়েক সপ্তাহ পর এক রাতে চারপাশে নিস্তব্ধতা। বাতাস বইছে তীব্রভাবে। সামিনা প্রসব ব্যথায় কাতরাচ্ছে। তার মা আর বাড়ির অন্য মহিলারা চারপাশে দাঁড়িয়ে আছে। সেই রাতেই জন্ম হলো 4র্থ সন্তানের। কিন্তু সেও মেয়ে। সঙ্গে সঙ্গে আঙিনায় ছায়ার মতো নিস্তব্ধতা নেমে এলো। সামিনা তার ছোট্ট নবজাতকে বুকের কাছে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। এখন আমি কি করব? শাকিল আমাকে মেরে ফেলবে। এই ছোট্ট মেয়েটা কি অপরাধে শাস্তি পাবে? তার চোখের জল থামার নাম নিচ্ছিল না। অন্যদিকে সেই ময়না পাখি ছাদের ওপর বসেছিল। তার চোখ জ্বলজ্বল করছিল, যেন সব বুঝে নিচ্ছে। রাত যত গভীর হচ্ছিল, সামিনার মা তাকে সান্ত্বনা দিচ্ছিলেন, মেয়ে, সাহস রাখ, আল্লাহ নিশ্চয়ই কোনো না কোনো রাস্তা বের করবেন। কিন্তু সামিনা জানত রাস্তা নেই। তার কানে বারবার বাজছিল শাকিলের সেই কথা, এইবারও যদি মেয়ে হয়, তোরে আর তাকে দুজনকেই মেরে ফেলল, আর তোর 3 মেয়ে, তাদেরও। এদিকে ছাদের ওপর বসা ময়না ডানা ঝাপটাতে শুরু করল। চাঁদের আলোয় তার ছায়া আঙিনায় ছড়িয়ে পড়ল। মনে হচ্ছিল যেন সে এখন কোনো দায়িত্ব নিতে চলেছে। সামিনা কান্না ভেজা চোখে তার নবজাতকে দেখল।
নিষ্পাপ মুখ, চোখ বন্ধ, ঠোঁটে হালকা হাসি। সামিনার মনে প্রশ্ন জাগল, আমি কি এই শিশুকে বাঁচাতে পারবো, নাকি এটাও হারিয়ে যাবে, যেমন তার বাবা অন্য মেয়েদের ঘৃণা করে? রাত কেটে যাচ্ছিল, কিন্তু সামিনার চোখে ঘুমের ছিটে ফোঁটাও ছিল না। প্রতিটি মুহূর্তে তাকে পীড়া দিচ্ছিল একটাই ভাবনা, যদি শাকিল জেনে যায় আবারও মেয়ে হয়েছে তাহলে কি হবে? প্রথম 3 মেয়ের জন্য শাকিলের রাগ আর নির্যাতন সামিনাই সয়ে এসেছে, কিন্তু চতুর্থ কন্যার জন্মে তার ভয় আরও বেড়ে গেছে। এবার শাকিলের রাগ আগের চেয়েও ভয়ানক হবে তা সে নিশ্চিত জানত। তার কোলে শুয়ে থাকা নবজাত এত ছোট যে নিঃশ্বাসকেও মনে হচ্ছিল হৃৎস্পন্দনের মতো। গোলাপি ঠোঁট, নরম গায়ের রং, চোখ এখনো খোলেনি। সে এমন ঘুমাচ্ছিল যেন দুনিয়ার কোনো কষ্ট তার কাছে নেই। সামিনার চোখ ভিজে উঠল। সে শিশুকে বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদল। প্রতিদিন, প্রতি মুহূর্তে তার ভয় বাড়তে লাগল। সে তার স্বামীকে খুব ভালো করে চিনত। যদি সে দেখে সন্তান মেয়ে, তাহলে শুধু এই নবজাতই নয়, তার আগের 3 কন্যা এবং সামিনা নিজেও তার হিংস্রতার শিকার হবে। তার চোখে ভয়াবহ দৃশ্য ভেসে উঠত। 4 মেয়ে কোণের একপাশে কুঁকড়ে আছে, আর শাকিল হাতে কুড়াল নিয়ে দাঁড়িয়ে আছে। সামিনার শরীর কেঁপে উঠত। প্রায়ই সে তার মাকে বলতো, আম্মি, আমি কি করব? এই শিশুকে কিভাবে বাঁচাবো? মা দীর্ঘশ্বাস ফেলতেন, বলতেন, মেয়ে, ধৈর্য ধরো, আল্লাহ নিশ্চয়ই কোনো রাস্তা খুলবেন। একদিন বিকেলের শেষ আলো নিলিয়ে আসছিল। আকাশ থেকে সূর্য ডুবে গেল। বাতাসে অদ্ভুত নিস্তব্ধতা। সামিনা নবজাতককে কোলে নিয়ে ঘর থেকে বেরোল। তার পা ভারী হয়ে যাচ্ছিল, বুক ভাঙছিল, তবু মাথায় একটাই পথ ভেসে উঠছিল। সে সরাসরি নদীর দিকে হাঁটল। পথ জুড়ে তার চোখ ভিজে রইল। প্রতিটি বাতাসের ঝাপটায় তার আঁচল উড়ছিল, আর কোলে থাকা নবজাতক হালকা কান্না করছিল। সামিনা একবারও পেছনে তাকালো না। তবে সে একা ছিল না। আকাশে তার ওপরে সেই ময়না উড়ছিল। সন্ধ্যের আলোয় তার ডানা ঝলমল করছিল। বারবার নিচে তাকাচ্ছিল সামিনার দিকে, যেন জিজ্ঞাসা করছে, তুই কোথায় যাচ্ছিস? কেন এই শিশুকে সঙ্গে নিয়ে যাচ্ছিস? কিন্তু সামিনার চোখে কিছুই ধরা পড়ছিল না। অশ্রু তার দৃষ্টিকে ঢেকে দিয়েছিল। নদীর ঘাটে পৌঁছে সামিনা চারপাশে তাকালো। নিস্তব্ধতা, শুধু পানির ঢেউয়ের শব্দ। সে পাশে রাখা একটি টকরি নিল। তাতে কাপড় বিছিয়ে শিশুটিকে শুইয়ে দিল। ছোট্ট শিশু নিষ্পাপভাবে হাসছিল, যেন মায়ের কষ্টের কোনো খবরই তার জানা নেই। সামিনা কাঁপতে থাকা হাতে টকরিটিকে পানিতে ঠেলে দিল। ধীরে ধীরে তা ঢেউয়ের সঙ্গে ভেসে যেতে লাগল। সামিনার বুক ফেটে গেল। না, আমি আমার শিশুকে কিভাবে ছাড়ি? সে 2 পা বাড়িয়ে পানির ভেতরে নামল, কিন্তু আবার থেমে গেল। নিজেকে বোঝালো, যদি এ বাঁচে তবে এই নদীতেই বাঁচবে। শাকিলের হাতে মরার চেয়ে নদীতে ভেসে যাওয়া অনেক ভালো। ভারী মনে সামিনা পেছনে ফিরল। তার পা যেন মাটিতে ঠিক করে বসছিল না। প্রতিটি পদক্ষেপ তাকে বিদীর্ণ করছিল। সে ভাবছিল, শাকিলকে বলবে সন্তান জন্মেই মৃত হয়েছে। হয়তো এই মিথ্যে তার বাকি 3 মেয়ের আর তার নিজের জীবন রক্ষা পারবে। তার চলে যাবার পর আকাশে থাকা সেই ময়না একটি গাছে এসে বসল। তার কালো চোখ সেই ভেসে চলা টকরির দিকে স্থির হয়ে রইল। পাখিটির বুকও যেন অস্থির হয়ে উঠল। মনে হচ্ছিল সে ভাবছে, মানুষটার পিছু নিয়ে বাড়ি ফিরব, নাকি এই শিশুর সঙ্গেই থাকব? সে ঘাড় ঘোরালো, ডানা ঝাপটালো, আবার টকরির দিকে তাকালো। তাতে শুয়ে থাকা শিশু তার নরম আঙুল নাড়াচ্ছিল। ময়নার ভেতর অদ্ভুত এক টান অনুভূত হলো, যেন কোনো অদৃশ্য কণ্ঠ বলছে, এই শিশুটি তোকে চাইছে, তুই তার মা। অবশেষে ময়না সিদ্ধান্ত নিল। সে গাছ থেকে উড়ে এসে টকরির ওপর ভেসে উঠল। টকরি ঢেউয়ের সঙ্গে ভেসে চলছিল। ময়না তার পাশে উঠছিল, চোখ একদৃষ্ট শিশুর ওপর। যদি ঢেউ উল্টে দেয়, যদি টকরি ডুবে যায়, সে যেন পাহারা দিচ্ছিল। নদীর উত্তাল স্রোত তখন নতুন গল্পের পথ তৈরি করছিল। সামিনা ঘরে ফিরে গেছে, কিন্তু তার ছোট্ট কন্যার নিয়তি নতুন মোড় নিতে শুরু করেছে। শিশুটি এখন এক পাখির সঙ্গে ছিল। নদীর ধারে ছোট্ট মেয়েটিকে টকরিতে ভাসিয়ে দেওয়ার পর সামিনার বুক যেন কেউ ছিঁড়ে ফেলেছে। তার পা ভারী হয়ে যাচ্ছিল।
সে বারবার ফিরে তাকাতে চাইছিল, কিন্তু নিজেকে জোর করে আটকাচ্ছিল। মনে শুধু একটাই কথা ঘুরছিল, যদি এ বেঁচে থাকার নিয়তি নিয়ে আসে তবে বাঁচবে, আর আমার কাছে ফেরার ছাড়া কোনো পথ নেই। তার চোখ ফুলে গিয়েছিল, মুখ ক্লান্ত, বুক যেন পাথরে পরিণত হয়েছে। সে মায়ের বাড়ি ফিরে সব কথা খুলে বলল। মা তাকে সান্ত্বনা দিলেন, বোঝাতে লাগলেন। 2 দিন পর সামিনা বলল, আম্মি, আমি এখন স্বামীর ঘরে ফিরতে চাই। মা বললেন, হ্যাঁ মেয়ে, যেতে পারিস। তারপর সামিনা অনেকটা পথ হেঁটে শ্বশুরবাড়ি পৌঁছল। উঠোনে পা রাখতেই বুকের ধুকপুকানি বেড়ে গেল। ঘরের দরজা, দেয়াল সবকিছু তার কাছে এক একটা কারাগারের মতো লাগতে লাগল। ভেতর থেকে 3 মেয়ের হাসি আনন্দ শোনা যাচ্ছিল, কিন্তু সামিনা জানত এই হাসির আড়ালে লুকিয়ে আছে এক ঝড়। ঘরে ঢুকতেই সামনে এলো শাকিল, কপালে ভাঁজ, চোখে গরম রাগ। ঠান্ডা গলায় জিজ্ঞেস করল, তো এবার কি হলো, ছেলে হলো না মেয়ে? সামিনার হাত কেঁপে উঠল। সে মাথা নিচু করে মৃদু গলায় বলল, মরা বাচ্চা ছিল। শাকিলের ভ্রু কুঁচকে গেল। কি? হ্যাঁ, সামিনার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। এবার ছেলে হয়েছিল, কিন্তু নিঃশ্বাসই নিতে পারল না। জন্মের পরপরই মারা গেল। আম্মি আর মহল্লার মহিলারা মিলে কবর দিয়ে এসেছে। আমি নিজেও দেখেছি। আমার কোলে এসেই ঠান্ডা শ্বাস নিয়ে চলে গেল। শাকিল কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইল। তার মুখে রাগ আর অবাক হওয়ার অদ্ভুত মিশ্রণ। মানে ছেলে ছিল? হ্যাঁ, সামিনা মাথা নেড়ে বলল, কিন্তু মৃত। শাকিল দীর্ঘশ্বাস ফেলল। তার চোখে জমে থাকা বিষ যেন সামান্য হালকা হলো। কমসে কম ছেলে হয়েছিল, এটাই যেন তার সান্ত্বনা। বিড়বিড় করে বলল, ভালোই হয়েছে। সামিনার বুকটা আরও ভেঙে গেল। তার মনে হলো সে যেন নিজের সন্তানকেই মৃত্যুর দিকে ঠেলে দিয়ে মিথ্যে বলেছে, কিন্তু এই মিথ্যেই বাকি 3 মেয়ের আর তার নিজের জীবন রক্ষা হলো। শাকিল হাত ঝেড়ে বলল, ভালোই হলো। ছেলে পর্যন্ত টিকল না তো আর তোর থেকে আশা নেই। এই 3 মেয়ে বোঝা হয়ে বড় হচ্ছে। কি করব এদের নিয়ে, এই চিন্তাতেই পড়ে যাই। এ কথা শুনে সামিনার বুক কেঁপে উঠল। সে জোরে কাঁদলেন না, ভেতর ভেতর ভেঙে পড়ল। শুধু বলল, এরা তোর মেয়ে নয়, এরা আমারও সন্তান। ওরা কি দোষ করেছে, কেন ওদের বোঝা ভাবিস? শাকিল ঘুরে তাকালো, বলল, হ্যাঁ, আমার কাছে ওরা বোঝা ছাড়া কিছু নয়। ছেলে হলে নাম করত, ঘর আলোকিত করত, আর এই মেয়েরা শুধু সংসারের সম্মান খেয়ে ফেলবে। সামিনার কাছে কোনো জবাব রইল না। ঠোঁট কাঁপল, কিন্তু শব্দ বেরোল না। মাথা নিচু করে চুপচাপ নিজের উঠোনে ঢুকে গেল। সেখানে তার 3 মেয়ে দৌড়ে এসে আঁচল জড়িয়ে ধরল। এদিকে নদীর স্রোতে ভেসে চলা সেই ছোট্ট টকরি অনেক দূর গ্রামের বাইরেও পৌঁছে গেল। কখনো ঢেউ টেনে নিয়ে যাচ্ছে দ্রুত, কখনো আবার তীরে ঠেলে নিচ্ছে। রাত আরও গভীর হচ্ছিল। জঙ্গলের দিকে গিয়ে নদী হয়ে উঠল আরও চওড়া আর গভীর। চারদিকে ঘন ঝোপঝাড় আর উঁচু গাছপালা। জঙ্গলের পাখিদের ডাক প্রতিধ্বনিত হচ্ছিল। টকরি ভেসে গিয়ে হঠাৎ এক জায়গায় ঝোপে আটকে গেল। পানির ধারা টেনে নিতে চাইছিল, কিন্তু টকরি সেখানেই আটকে রইল। ভেতরে শুয়ে থাকা শিশুটি হালকা কান্না শুরু করল। তার ছোট্ট আর্তনাদ ছড়িয়ে পড়ল জঙ্গলের নীরবতায়। ওপরে আকাশে সেই ময়নাই উঠছিল। এবার সে টকরির ঠিক ওপরে চক্কর দিতে লাগল। টকরি আটকে যেতেই ময়না পাশের এক উঁচু ডালে বসে পড়ল। তার কালো চোখ স্থির হয়ে রইল টকরির দিকে। বুকের ভেতর প্রশ্ন উঠল, এখন আমি কি করব? এভাবে কি শিশুটিকে কান্নার মধ্যে ফেলে চলে যাব, নাকি নিজের জীবন বাজি রেখে বাঁচাবো? কান্না করতে করতে শিশুটি ঘুমিয়ে পড়ল। ভোর হলো। ময়না ডানা ঝাপটালো। কখনো আকাশের দিকে তাকাচ্ছে, কখনো টকরির দিকে, যেন নিজের ভেতরেই যুদ্ধ করছে। জঙ্গলের নিস্তব্ধতায় তখন শুধু 2 শব্দ, শিশুর মৃদু শিশকি আর ময়নাটির ব্যাকুল নিঃশ্বাস। নদীর জল ক্রমাগত বইছে। ঢেউ কখনো তীব্র, কখনো ধীর। রাত কেটে গিয়ে এখন চারদিকে সকাল ছড়িয়ে পড়েছে। সূর্য ধীরে ধীরে উপরে উঠছে। আলো ঝলমল করে গাছের ফাঁক দিয়ে নিচে পড়ছে। নদীর ধারে গভীর জঙ্গলের ভেতর ঝোপে আটকে থাকা সেই ছোট্ট টকরিতে শিশুটি শান্তিতে ঘুমাচ্ছিল। তার মৃদু নিঃশ্বাস আর মুখ থেকে বেরোনো দুধের মতো গন্ধ যেন চারপাশের বাতাসকেও মাতাল করে তুলছিল।
নবীন কুঁড়ির মতো সেই ছোট্ট প্রাণের অনুভূতি। ওপরে আকাশে তখনও সেই বিশাল ময়না পাখি ডানা মেলে উঠছিল। বারবার সে এসে ঝোঁপে আটকে থাকা টকরির ওপর চক্কর দিত, আবার গিয়ে গাছের ডালে বসত। তার বুকের ভেতর অস্থিরতা জমে উঠেছিল। ভাবছিল, আমি কি একাই এ শিশুকে বাঁচাতে পারব? যদি মানুষের প্রয়োজন হয়, আমি যদি একে এখানে ফেলে যাই, তবে তো ক্ষুধা তৃষ্ণায় মারা যাবে। এই ভাবনায় সে হঠাৎ পুরো জঙ্গলের ওপর দিয়ে উঠতে লাগল। চারদিকে তাকালো, কোথাও কোনো মানুষ দেখা যায় কিনা, কিন্তু জঙ্গল নিস্তব্ধ। সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্য মাথার ওপরে উঠল, গরম বেড়ে গেল। ময়নাটির চোখ চারদিকে ঘুরছে, কোনো মানুষ খুঁজছে। হঠাৎ দূরে নদীর ধারে নড়াচড়া দেখা গেল। সাথে সাথেই সে উড়ে গিয়ে কাছে গেল। সেখানে ছিলেন এক বৃদ্ধা নারী, বয়স প্রায় 60-এর। মাথায় ওড়না বাঁধা, কুঁজো হয়ে আসা শরীর, ঝাপসা চোখ আর ভাঁজে ভরা মুখ। তিনি নদীর ঘাটে কাপড় ধুচ্ছিলেন। পাশে ছিল লোটা আর কাঠের কলস। ময়না গিয়ে তার ওপরে চক্কর দিতে লাগল। বৃদ্ধা ওপরে তাকিয়ে অবাক হয়ে বললেন, এ কেমন ময়না? এত বড় পাখি আমি জীবনে দেখিনি। ময়না বারবার ডানা মেলে ডাকছিল, তারপর হঠাৎ উড়ে গিয়ে জঙ্গলের দিকে চলে যেত। আবার ফিরে এসে বৃদ্ধার মাথার ওপর চক্কর দিত, আবার ডাকত, আবার জঙ্গলের দিকে ইশারা করত। প্রথমে বৃদ্ধা ভেবেছিলেন পাখিটি হয়তো পাগল হয়ে গেছে, কিন্তু একই কাজ বারবার হতে থাকায় তার মনে কৌতূহল আর বিস্ময় জন্ম নিল। মনে হলো, এ পাখি কি আমায় কিছু দেখাতে চাইছে? অবশেষে তিনি ভেজা কাপড় গুটিয়ে একপাশে রাখলেন এবং জঙ্গলের দিকে হাঁটা শুরু করলেন। সামনে উঠছে ময়না, পেছনে ধীরে ধীরে হাঁটছেন বৃদ্ধা। জঙ্গল ছিল ঘন, গাছের ডালপালা জড়িয়ে আছে। রাস্তা ছিল উঁচু নিচু আর কণ্টকাকীর্ণ। তিনি বারবার থেমে হাঁপাচ্ছিলেন, কিন্তু ময়না থামছিল না, ডাকছিল আর সামনে উড়ে যাচ্ছিল। এভাবে প্রায় 3 ঘন্টা চলার পর বৃদ্ধার পা ব্যথায় জর্জরিত হল, ঘামে তার মুখ ভিজে গেল। তিনি এক গাছের নিচে বসে হাঁপাতে হাঁপাতে বললেন, ওরে পাখি, আর কোথায় নিয়ে যাচ্ছিস? জীবনে এত দূর হাঁটি নাই আমি। ময়না এসে তার সামনে বসে ডানা ঝাপটিয়ে জোরে ডাকল, তারপর আবার উড়ে গিয়ে একই দিকে ইশারা করতে থাকল। বৃদ্ধার বুকের ভেতর এক অদ্ভুত অস্থিরতা জমে গেল। ভাবলেন, এ পাখি এত জেদ করছে কেন? নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। অবশেষে আরও 1 ঘন্টা হেঁটে তিনি নদীর ধারে পৌঁছলেন। সেখানে গিয়ে দেখলেন ঘন ঝোপের মধ্যে একটি টকরি আটকে আছে। টকরিটি অর্ধেক পানিতে ডুবে, অর্ধেক ঝোপে আটকে। ভেতরে একটি ছোট্ট মেয়ে শিশু শান্তভাবে ঘুমাচ্ছে। তার গোলাপি ঠোঁট নড়ছে, যেন দুধের স্বপ্ন দেখছে। বৃদ্ধার বুক কেঁপে উঠল। তিনি অবাক দৃষ্টিতে ময়নাটির দিকে তাকালেন, তারপর টকরির দিকে। এ কেমন অদ্ভুত ব্যাপার! এই শিশু এখানে এলো কিভাবে? আর এই পাখি আমায় এখানে কেন নিয়ে এলো? তিনি টকরি থেকে শিশুটিকে কোলে তুললেন। বুক ভরে এলো মমতায়। এবার তিনি নিশ্চিত হলেন এই ময়নাই তাকে শিশুর কাছে নিয়ে এসেছে। শিশুটিকে কোলে নিয়েই তার বুক গলে গেল। ছোট্ট মেয়েটির মুখ যেন আলোকিত, ঠোঁট নড়ছে আস্তে আস্তে। বৃদ্ধা শিশুটিকে বুকে জড়িয়ে কাঁপা কণ্ঠে বললেন, বেটি, এখন আর তুই একা নোস, আমি তোকে ঘরে নিয়ে যাব। তিনি শিশুটিকে কোলে নিয়ে কুঁড়ে ঘরের দিকে হাঁটতে শুরু করলেন। ওপরে আকাশে তখনও সেই ময়নাই উড়ছিল, কখনো সামনে চলে যাচ্ছিল, কখনো আবার বৃদ্ধার মাথার ওপর চক্কর দিচ্ছিল। বৃদ্ধা আস্তে হেসে বললেন, তাহলে সত্যি তোকে এই শিশুর প্রতি টান লেগেছে, তুই তাকে একা ফেলে যেতে চাইছিস না। বৃদ্ধা তার স্বামীর সঙ্গে জঙ্গলের ভেতরেই থাকতেন, কিন্তু তার স্বামী ছিলেন কোনো সাধারণ মানুষ নন, বরং তিনি ছিলেন এক বিখ্যাত হাকিম। বয়স প্রায় 70-এর কাছাকাছি হলেও চোখে এখনো তীক্ষ্ণ দৃষ্টি আর মাথায় অসাধারণ প্রজ্ঞা। আশেপাশের গ্রাম থেকে শুরু করে সোজা বাদশাহের প্রাসাদ পর্যন্ত মানুষ চিকিৎসার জন্য তার শরণাপন্ন হতো। কেউ অসুস্থ হলে সরাসরি হাকিম সাহেবের কাছেই আসত। সবাই তাকে সম্মানের সঙ্গে ডাকত কাঠমিস্ত্রি হাকিম সাহেব। এদিকে সন্ধ্যা নেমে এসেছে। সূর্যের আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। আকাশে পাখির দল ফিরছে নিজেদের ঘরে। বৃদ্ধা নারী কোলে শিশু নিয়ে ক্লান্ত শ্রান্ত হলেও হৃদয়ের গভীরে এক অদ্ভুত আনন্দ বয়ে নিয়ে কুঁড়ে ঘরে ঢুকলেন। তিনি শিশুটিকে একটি পুরনো হলেও পরিষ্কার কাপড়ের ওপর শুইয়ে দিলেন। তারপর নদী থেকে ভেজা কাপড়গুলো এনে বাইরে শুকোতে দিলেন। এমন সময় হাকিম সাহেবও ফিরে এলেন। হাতে ছিল ঔষধি গাছের একটি আঁটি। মুখে ঘাম লেগেছিল, কিন্তু চোখে সেই আগের আত্মবিশ্বাস এখনো ঝলমল করছে।
কুঁড়ে ঘরের দরজা খুলতেই তার চোখে পড়ল সামনে যে দৃশ্য, একটি ছোট্ট শিশুটি শান্তভাবে ঘুমাচ্ছিল, আর তার পাশে বসেছিল এক অস্বাভাবিক বড় ময়না পাখি। হাকিম সাহেব থমকে দাঁড়ালেন। বেগম, এসব কি হচ্ছে? এ বাচ্চা আর এই পাখি? বৃদ্ধা নারী ধীরে ধীরে সব খুলে বললেন। কিভাবে তিনি নদীতে কাপড় ধুচ্ছিলেন, কিভাবে এই বিশাল ময়না তার কাছে এসে বারবার ইশারা করে তাকে জঙ্গলের ভেতর নিয়ে গেল। ঘন্টার পর ঘন্টা হাঁটার পর কিভাবে তিনি ঝোপে আটকে থাকা একটি ঝুড়ি দেখলেন, আর তাতে ঘুমন্ত এই শিশু মিলল। তিনি এটাও জানালেন যে ময়নাটি তখন থেকে তাদের সঙ্গে আছে। মনে হয় যেন শিশুটিকে একা ফেলে যেতে চায় না। হাকিম সাহেব মন দিয়ে সব শুনলেন, তারপর গভীর শ্বাস নিয়ে শিশুটির মুখের দিকে তাকালেন। ছোট্ট সেই মুখে হালকা এক হাসি লেগেছিল, যেন চাঁদের আলো ছুঁয়ে গেছে। হাকিম সাহেব শান্ত কণ্ঠে বললেন, এখন আমরা এর আসল মা বাবাকে চিনি না, আর এই শিশুকে আমরা ফেলেও যেতে পারি না, কিংবা কাউকে অচেনাকে দিয়ে দিতেও পারি না। এখন থেকে এই আমাদের মেয়ে, আমরাই একে বড় করব। তার চোখে অদ্ভুত এক জ্যোতি ফুটে উঠল। বৃদ্ধা নারীর চোখও ভিজে গেল। কাপা হাতে শিশুর কপালে চুমু খেয়ে তিনি প্রশ্ন করলেন, এর নাম কি রাখব? হাকিম সাহেব আকাশের দিকে তাকালেন। পূর্ণিমার চাঁদ উঠেছিল, সেই আলো শিশুর মুখে ঝলমল করছিল। তিনি বললেন, নাম রাখতে হলে একে চাঁদনি বলো, কারণ এর সরলতা চাঁদের আলোর মতো মনে পড়ায়। নারী হেসে বললেন, হ্যাঁ, চাঁদনি নামটা খুব সুন্দর। সেই দিন থেকে কুঁড়ে ঘরে 3টি প্রাণের বসতি হল, হাকিম সাহেব, তার স্ত্রী আর ছোট্ট চাঁদনি। তবে চতুর্থজনও ছিল, সে ময়না পাখি। মনে হতো যেন সেই শিশুর আসল মা। কখনো কুঁড়ে ঘরের চালায় বসত, কখনো দরজায়। আর যখনই চাঁদনি কাঁদত, তখনই সে উড়ে এসে ডাক দিয়ে শিশুটিকে শান্ত করত। ধীরে ধীরে পরিষ্কার হয়ে গেল, এ শিশুটি শুধু মানুষের নয়, সেই ময়নাটিরও দায়িত্ব। সময় উড়ে চলল ডানায় ভর করে। জঙ্গলের ঝোপে ঝুড়ির ভেতর যে শিশু একদিন ফেলে রাখা হয়েছিল, সে এখন 4 বছরের চাঁদনি হয়ে উঠেছে। তার চোখে ছিল অদ্ভুত ঝিলিক, গভীর কালো চোখ, যেখানে সরলতা আর বুদ্ধিমত্তা দুটোই ভর করে আছে। সাধারণত 4 বছরের বাচ্চারা খেলায় দুষ্টুমিতে ডুবে থাকে, কিন্তু চাঁদনি ছিল অন্যরকম, বয়সের তুলনায় অনেক বেশি বুদ্ধিদীপ্ত আর জ্ঞানী। এই 4 বছরে অনেক কিছু পাল্টে গেছে। যে বৃদ্ধা নারী নদী থেকে শিশুটিকে তুলে এনেছিলেন, তিনি আর বেঁচে নেই, তার মৃত্যু হয়েছে। এতে হাকিম সাহেবের মনে এক বিশাল শূন্যতা নেমে এসেছিল। তবে যখনই তিনি চাঁদনির মুখ দেখতেন, তার দুঃখ কিছুটা হলেও হালকা হয়ে যেত। এখন তার পৃথিবী মানে এই শিশু আর তার সঙ্গী সেই ময়না পাখি। কুঁড়ে ঘরের আঙিনায় যখনই চাঁদনি খেলত, ময়নাটি তার পাশে থাকত। কখনো তার চারপাশে উড়ে গোল পাক খেত, কখনো কাঁধে বসে মিষ্টি সুরে ডাকত। জঙ্গলের লোকজন যখনই সেদিক দিয়ে যেত, দৃশ্যটা দেখে অবাক হয়ে দাঁড়িয়ে থাকত। এত বড় এক ময়না আর শিশুর সঙ্গে যেন নিজের সন্তানকে নিয়ে খেলা করছে। চাঁদনি শুধু সরল সাদাসিধে নয়, বরং ছিল দারুণ বুদ্ধিমানও। যেখানে অন্য শিশুরা মাটিতে গড়াগড়ি খেয়ে হাত পা ময়লা করত, সেখানে চাঁদনি সব কিছু লক্ষ্য করত, শিখত। একদিন হাকিম সাহেব জঙ্গল থেকে ঔষধি গাছ নিয়ে ফিরলেন। তিনি দেখলেন চাঁদনি চুপচাপ বসে তার দিকে তাকিয়ে আছে। তিনি হেসে বললেন, বেটি, এইসব সবুজ পাতা আর শেকড় শুধু ঘাস গাছ নয়, এগুলো মানুষের ব্যথা সারাতে পারে। চাঁদনি নিষ্পাত কণ্ঠে জিজ্ঞেস করল, আব্বা, এগুলো কিভাবে কাজ করে? হাকিম সাহেব তার চোখে চোখ রেখে থেমে গেলেন। আরে, তুই তো বেশ বুদ্ধিমান হয়ে উঠেছিস, চল আমি তোকে দেখাই। সেদিন থেকে হাকিম সাহেব চাঁদনিকে শেখাতে শুরু করলেন। এই পাতা জ্বরের ওষুধ, এই শেকড় পেট ব্যথার জন্য, আর এই ফুল চোখের জ্যোতি বাড়ায়। চাঁদনি প্রতিটি কথা মনে রাখত। মাত্র 4 বছর বয়সী হয়েও যখন কোনো পাতার নাম আর তার চিকিৎসার ব্যবহার মুখস্থ বলে দিত, তখন হাকিম সাহেব হতবাক হয়ে যেতেন। তিনি প্রায় মনে মনে ভাবতেন, আহ, যদি বেগম আজ বেঁচে থাকতেন। তুমি বাঁচতে পারলে দেখতে যে এই ছোট্ট মেয়েটি কতটা কাবিল হয়ে উঠেছে। হাকিম সাহেব প্রায়ই রাতের আঙিনায় বসে আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে ফিসফিস করতেন, তুমি বাঁচতে পারলে দেখতে যে এই মেয়ে কতটা কাবিল হয়ে উঠেছে। অন্যদিকে ময়না পাখিটিও চাঁদনির সঙ্গে সমান অংশীদার ছিল। যখন চাঁদনি বইয়ের মতো তক্তিতে পাতা সাজাতো,
পাখি কাছে বসে মনোযোগ দিয়ে তাকাত। যখন মেয়ে ঘুমোতে যেত, পাখি তার মাথার কাছে বসে হালকা গুনগুন করত, যেন লরি শোনাচ্ছে। অনেকবার চাঁদনি খেলতে খেলতে ময়নাকে বলে উঠত, তুমি আমার আম্মি না? তুমি কেন আমার খেয়াল রাখছ? পাখি সরাসরি উত্তর দিতে পারত না, কিন্তু তার চোখ আর কণ্ঠে এই অনুভূতি প্রকাশ পেত। হ্যাঁ, আমি তোমার বন্ধু, আমি তোমার দেখভাল করছি। ঝুপড়িটি এখন 3 জনের ঘর ছিল: হাকিম সাহেব, তার কন্যা চাঁদনি এবং বড় ময়না পাখি। দূর দূরান্ত থেকে মানুষ চিকিৎসার জন্য আসত, আর চাঁদনিকে দেখে বলতো, হাকিম সাহেব, আপনার মেয়ে তো খুবই বুদ্ধিমতী, বড় হয়ে আপনার থেকেও বড় হাকিম হয়ে উঠবে। হাকিম সাহেব শুধু হাসতেন এবং শান্তভাবে মেয়েকে দেখতেন। তাদের জন্য এই ছোট্ট মেয়েটি সব কিছু। তবে জঙ্গলের নীরবতায় প্রায়ই দূর থেকে অজানা শব্দ শোনা যেত। কখনো কোনো প্রাণীর চিৎকার, কখনো কোনো অদেখা মানুষের পদচারণা। এমন সময় ময়না পাখি সতর্ক হয়ে যেত, তার চোখ বড় হয়ে যেত, পাখার পাখনা ফাঁসিয়ে চাঁদনির ওপর ছায়া তৈরি করত। দিন, মাস, বছর সব পাখির ডানার মতো উড়ে গেল। যে ছোট্ট মেয়েটি একসময় নদীর ঢেউয়ে ভেসে জঙ্গলে পৌঁছেছিল, সে এখন 21 বছরের যুবতী হয়ে উঠেছে। চাঁদনি এখন শুধু সুন্দরী নয়, বরং দক্ষতা ও বুদ্ধিমত্তার জীবন্ত উদাহরণ। মুখে অভিব্যক্তি, চোখে গভীরতা, কথার ধরনে এক অদ্ভুত শান্তি, যা দেখে কেউ থেমে যায়। বাল্যকাল থেকেই হাকিম সাহেব তাকে জড়িবুটির তত্ত্ব শিখিয়েছিলেন। এখন সে নিজেই একজন দক্ষ হাকিম। গাছের ছাল থেকে শুরু করে জঙ্গলের ফুল পর্যন্ত প্রতিটি উদ্ভিদের নাম এবং তার উপকারিতা সে জানে। গ্রামের মানুষ অসুস্থ হলে হাকিম সাহেবের কাছে যাওয়ার আগে চাঁদনির কাছে আসত। সে কোমল স্বরে রোগীর কথা শুনত এবং সতর্কভাবে সঠিক জড়িবুটি বাছাই করত। তার ওষুধে রোগীরা দ্রুত সুস্থ হয়ে যেত। মানুষ বলতো, হাকিম সাহেবের মেয়ের হাতে অসাধারণ আরোগ্য আছে। গ্রাম থেকে দূর দূরান্ত পর্যন্ত তার খ্যাতি ছড়িয়ে পড়েছে। কেউ তাকে দেখলে বলতো, এই মেয়ে শুধু সুন্দর নয়, বুদ্ধি ও দক্ষতায়ও প্রশংসার যোগ্য। হাকিম সাহেব তখন 80 বছরে পৌঁছে গেছেন। মুখে বলিরেখা এবং সাদা চুল তার বয়সের প্রমাণ। কখনো কখনো জঙ্গলে জড়িবুটি সংগ্রহ করতে গেলে তাদের পা হালকা কাঁপড়ে কম্পিত হতো, শ্বাস ওঠা যেত। কিন্তু চাঁদনিকে দেখলেই মুখে নতুন সতেজতা আসে। তাদের বিশ্বাস ছিল যে এখন তাদের মেয়েটি এই অভিজ্ঞতাকে এগিয়ে নিয়ে যাবে। হাকিম সাহেব প্রায়ই বলতেন, বেটি, এখন তুমিই আমার চোখের ভরসা। যা অভিজ্ঞতা আমি জীবনভর শিখেছি, এখন তা তোমার হাতে। চাঁদনি তার হাত ধরে বলল, আব্বা, আপনি আমার শক্তি। যতক্ষণ আপনি আছেন, আমি কখনো দুর্বল হতে পারবো না। ওই ময়না পাখিটিও, যে একসময় টুকরিতে রাখা ছোট্ট মেয়েটির দেখাভাল করার চেষ্টা করেছিল, এখন বুড়ো হয়ে গিয়েছিল। তার ডানা আগে যতটা উজ্জ্বল ছিল, এখন ততটা নয়। উড়তে গিয়ে আগের মতো শক্তি থাকে না। মাঝে মাঝে উড়তে উড়তে সে ক্লান্ত হয়ে ঝুপড়ির ছাদে চুপচাপ বসে থাকে। তবু চোখে এখনও সেই পুরনো ঝলক ছিল, চাঁদনির প্রতি ভালোবাসা এবং রক্ষার অনুভূতি। যখন চাঁদনি ওষুধ তৈরি করত, পাখিটি কাছে বসে তাকে দেখত। মাঝে মাঝে মাথা হেলিয়ে মনে হতো বলছে, কাঠ মিস্ত্রিও, আমাকেও বোঝো, আমি তোর সঙ্গে আছি। চাঁদনি হাসত এবং বলতো, তুমি তো আমার সবচেয়ে পুরনো বন্ধু। শৈশব থেকে আজ পর্যন্ত তুমি আমার সঙ্গে আছো। এখন পরিস্থিতি এমন ছিল যে দূর দূরান্তের গ্রামে মানুষ বলতো, জঙ্গলের ভিতরে একটা ঝোপড়ি আছে, সেখানে বুড়ো হাকিম সাহেব এবং তার কন্যা চাঁদনি থাকে। সে এত কাবিল যে বড় কোনো রোগ কেউ ঠিক করে দিতে পারে। কেউ কেউ বলতো তার সঙ্গে একটি বড় ময়না থাকে, হয়তো সে তার বন্ধু। গ্রামের বুড়ো লোকেরা সবসময় বলে, কাঠ মিস্ত্রিও, এমন মেয়েরা প্রতিটি বাড়িতে জন্মায়। এক সকাল হাকিম সাহেব চাঁদনিকে ডেকে বললেন, তার বয়স তখন 80 বছরেরও বেশি, তবু চিকিৎসার কাজে তার পদক্ষেপ শক্তিশালী ছিল। তিনি চাঁদনিকে বললেন, বেটি, আমাকে জঙ্গলের বাইরে একটি গ্রামে যেতে হবে। সেখানে একটি বুড়ো রোগী আছে। আমি 2-3 দিনে ফিরে আসব। তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য চাল এবং সবজি রেখেছি, এগুলো রান্না করে খেয়ে নিও। চাঁদনি মাথা নেড়ে বলল, জি আব্বা, আপনি চিন্তা করবেন না, আমি একদম ঠিক থাকব। হাকিম সাহেব হাসলেন। এরপর তিনি পুরনো থয়লায় কিছু জড়িবুটি এবং ঔষধ রাখলেন এবং ধীরে ধীরে জঙ্গলের পথে চলতে লাগলেন।
ঝুপড়ির দোয়াচল থেকে তাকিয়ে চাঁদনি এবং ময়না পাখিও ছাদে বসে থাকল যতক্ষণ না তারা চোখের আড়াল হয়ে গেল। সেদিন বিকেল চলে গিয়েছিল। জঙ্গলে হালকা ঠান্ডা হাওয়া বইছিল এবং গাছের ডালপালা সরসরি আওয়াজ করতে লাগল। চাঁদনি মাটির চুল্লিতে আগুন জ্বালালো, তার উপর হাঁড়ি রাখল এবং তাতে চাল ও সবজি দিয়ে রান্না করতে লাগল। ধীরে ধীরে সুগন্ধি ঝুপড়ির চারপাশে ছড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর সে বাইরে আঙিনায় বসল। আকাশের লালিমা ছেয়ে আছে। ময়না পাশের ডালে বসে মনোযোগ দিয়ে তাকাচ্ছে। হঠাৎ পাশের ঝোপ থেকে হুলস্থুল হলো। চাঁদনি মাথা উঁচু করে দেখল একটি বুনো বানর ঝাঁপ দিয়ে এসে সরাসরি হাঁড়ির উপর চড়ল। শরারত করে হাঁড়ি উল্টে দিল। পুরো রান্না মাটিতে ছড়িয়ে পড়ল। চাল মাটিতে মিশে গেল, সবজি চারপাশে ছড়িয়ে পড়ল। সাথে হাঁড়ি উল্টানোর কারণে চুল্লির আগুনও নিভে গেল। চাঁদনি চমকে গেল। ওহ, তুমি এটা কি করলো? দৌড়ে গেল, কিন্তু বানর হাঁড়ি ফেলে দিয়ে চিৎকার করতে করতে গাছে উঠে পালিয়ে গেল। চাঁদনি মাটিতে ছড়ানো চাল ও সবজি দেখল। তার মন বিষণ্ণ হয়ে গেল। ফিসফিস করল, এখন আমি আর আমার ময়না কি খাবো? আর আগুন, চুল্লো কিভাবে জ্বালাবো? আব্বা তো 3 দিনের মধ্যে ফিরবেন। ঝুপড়ির ভিতর থেকে সে ময়নাকে দেখল। পাখিটিও চুপচাপ মেয়ের মতো বসে আছে। তার চোখেও ক্ষুধার ছাপ ছিল। চাঁদনি তার ডানায় হাত বুলিয়ে বলল, আমার বন্ধু, মনে হচ্ছে আজ আমাদের ক্ষুধার্ত থাকতে হবে। কিন্তু বিষয় কেবল খাবারের ছিল না। সবচেয়ে বড় প্রশ্ন ছিল, আগুন কোথা থেকে আসবে? জঙ্গলের রাতগুলো ঠান্ডা হয়ে যায়। চুলির আগুন ছাড়া না রান্না করা যায়, না ঠান্ডা থেকে বাঁচা যায়। চাঁদনির মাথা ঘুরতে লাগল। পাশের কাঠিগুলো সে একত্র করল, কিন্তু শিখা ছাড়া আগুন কোথা থেকে আসবে? সে ভাবল, অন্য কোনো মানুষের কাছ থেকে আগুন চাই। কিন্তু এখানে কাছাকাছি কোনো বসতি নেই। ময়না পাখিও বুঝতে পারছিল যে পরিস্থিতি ঠিক নেই। সে বারবার ডানা ঝাপটাচ্ছে এবং চাঁদনির চারপাশে ঘুরে বেড়াচ্ছে। মনে হচ্ছিল যেন বলতে চাইছে, কাঠ মিস্ত্রিও কিছু না কিছু করতে হবে। সন্ধ্যার অন্ধকার গভীর হতে লাগল, তবে রাত পুরোপুরি হয়নি। হালকা আলো এখনও ছিল। ঝুপড়ির ভিতরে ক্ষুধা এবং উদ্বেগের পরিবেশ বিরাজ করছিল। চাঁদনি ভাবছিল, আব্বার অনুপস্থিতিতে আমাকে প্রথমবার এত বড় সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। আগুন কোথা থেকে আনব আর খাবার কিভাবে রান্না করব? সন্ধ্যার সময় সূর্য ডুবে গিয়ে গাছের আড়ালে লুকোচ্ছে। জঙ্গলের ডালপালায় ঝুলন্ত ছায়াগুলো আরও গভীর হয়ে যাচ্ছে। ঝুপড়ির ভিতরে চুল্লির আগুন নিভে গেছে এবং ক্ষুধা চাঁদনির অবস্থাকে খারাপ করে দিচ্ছিল। সে স্থির করে সিদ্ধান্ত নিল, যাই হোক, আগুনের ব্যবস্থা করতে হবে। সে ময়না পাখির দিকে তাকালো। তার ডানাগুলো ঘষে বলল, আমার বন্ধু, তুমি এখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। আগুন আনাটা জরুরি। ময়না ফিসফিস করছিল না, তবে চাঁদনি বুঝতে পারছিল। সে একা জঙ্গলের পথে বেরিয়ে পড়ল। চাঁদনি ঝুপড়ি থেকে বাইরে এলো। চারপাশে নিস্তব্ধতা ছড়িয়েছিল। টিংরার ডাক, পাতার সরসরি আওয়াজ এবং মাঝে মাঝে বুনো পাখির চিৎকার তার কান ভেঙে দিচ্ছিল। সে সাবধানে পদক্ষেপ বাড়াচ্ছিল। আশেপাশে কেউ থাকলে কোনো ঝুপড়িতে আগুন জ্বলছে কিনা তা খুঁজছিল। অনেকক্ষণ হাঁটার পর অবশেষে দূরে ধোঁয়ার ছাপ দেখতে পেল। দ্রুত পদক্ষেপে সেই দিকে এগোতে লাগল। অনেকক্ষণ পায়ে হেঁটে চাঁদনি এক পুরনো ঝুপড়ির কাছে পৌঁছল। ঝুপড়ি জর্জরিত, দেওয়াল ট্যাটে স্যাটে এবং ছাদ থেকে ধোঁয়া উঠছে। চাঁদনি শান্ত শ্বাস নিল। যখনই সে কাছে পৌঁছল, দরজা চড়মড় করল এবং ভিতর থেকে একটি বুড়ি বেরোল। মুখ ভাজা ভাজে ভরা, চোখ গভীর এবং চতুর, ঠোঁটের উপর একটা অদ্ভুত একটা হাসি। বুড়ি চাঁদনিকে দেখেই বিস্মিত হল। এত সুন্দর মেয়ে, গা সাদা, বড় চোখ এবং সরল হাসি। মনে হচ্ছে ও আমার ছেলের পছন্দের শিকার, মনে মনে ভাবল। ক্লান্ত থাকলে, আজ বাড়িতে থাকলে তার জীবন নিরাপদ থাকত, কিন্তু সে এখন এখানে। তার পেট ভরা হতো, কারণ তার ছেলে ছিল এক নিষ্ঠুর খাদক। সুন্দর মেয়েদের মাংস খাওয়ার শখ ছিল। তবে বুড়ি মুখে ভাজানো হাসি ধরল, ভালোবেসে বলল, আও মেয়ে, তুমি কে? এই জঙ্গলে কোথায় ঘুরছ? চাঁদনি সরলভাবে উত্তর দিল, আম্মা, আমার ঝুপড়িতে আগুন নিভে গেছে। আমি শুধু কিছু আগুন চাই। রাত হতে চলেছে, তাই দ্রুত বাড়ি ফিরতে হবে। বুড়ি হেসে বলল, ওহ, কিছু নেই, বসো, আরাম করো, আমি তোমাকে আগুন দেব। সে গল্প করতে লাগল। চাঁদনি মনোযোগ দিয়ে তার সব কথা শুনল, কিন্তু তার হৃদয়ে একটাই চিন্তা, দ্রুত আগুন নিয়ে ফিরে যাই। কিছুক্ষণ পর বুড়ি তাকে জ্বলন্ত কাঠ দিল। চাঁদনি হাসি মুখে বলল, ধন্যবাদ আম্মা, এখন আমাকে যেতে হবে। রাত গভীর হওয়ার আগে ঝুপড়িতে পৌঁছাতে হবে। বুড়ি তার মাথার উপর হাত রাখল।
পেছন ঘুরে বলে উঠল, যাও মেয়ে, কিন্তু নিজের খেয়াল রেখো। চাঁদনি আদাব জানিয়ে আগুন নিয়ে দ্রুত ঝোপড়ির দিকে এগোতে লাগল। চাঁদনি যাওয়ার সঙ্গে সঙ্গে বুড়ি মহিলার ঠোঁটে চতুর হাসি ফুটে উঠল, তার চোখ জল জল করতে লাগল। আমরা জানি এই মেয়ে এই জঙ্গলে থাকে, এখন আমি জানি সে কোন দিকে গেছে। যখন আমার ছেলে আসবে তখন তাকে দেখাবো কিভাবে সুন্দর মেয়ে এই জঙ্গলে লুকিয়ে থাকে। সে দরজা দিয়ে বাইরে ঝুঁকে চাঁদনিকে দূরে যেতে দেখল। তার চোখে এখন এক বিপজ্জনক পরিকল্পনা স্পষ্ট হয়ে উঠল। সেই রাত চাঁদনি দীর্ঘ সময় পরিশ্রম করেছে, কঠিন পথ পেরিয়ে আগুন আনল, তারপর আবার চাউল ও সবজি রান্না করল। সব কাজ শেষে সে শান্তি পেয়ে খাবার খেল। ঝোপড়ির দরজা এবং জানালাগুলো ভালোভাবে বন্ধ করল, যেন বৃষ্টি এবং বুনো প্রাণী থেকে রক্ষা পাওয়া যায়। তারপর ভিতরে এসে বিছানায় শুয়ে পড়ল। তার পাশে ময়না পাখি বসল, যা এখন বুড়ো হয়ে গিয়েছিল। চাঁদনি তার ডানা ঘষল এবং অল্প সময়ের মধ্যে ঘুম তার চোখকে ঘিরে ফেলল। অন্যদিকে সেই চতুর বুড়ি মহিলার ছেলে বাড়ি ফিরে এলো। সে সেই নিষ্ঠুর খাদক, যার প্রকৃতি হিংসা এবং হায়ওয়ানি দ্বারা পূর্ণ। বৃষ্টিতে ভিজে মুখ, কঠোর চোখে রক্তের তৃষ্ণা। মা তাকে বসিয়ে ধীর স্বরে বলল, চলো, জঙ্গলে এমন একটি মেয়ে এসেছে যে তোর মন কাঁপিয়ে দেবে। সুন্দর, দুধের মতো সাদা, চোখে উজ্জ্বলতা। যদি তুমি দেখলে পাগল হয়ে যেতি। ছেলে, সে এখানে জঙ্গলে থাকে এবং আমি তার ঝোপড়ির রাস্তা দেখেছি। ছেলের চোখ জ্বলে উঠল, ঠোঁটে ভয়ঙ্কর হাসি ছড়িয়ে গেল। আম্মা, আজ রাতেই আমি তাকে আমার শিকার বানাবো। বাইরে বৃষ্টি প্রবল, ঝড়ের ঝোঁক গাছগুলো দুলাচ্ছে, কিন্তু সেই খাদক বৃষ্টি বা ঝড়ের কোনো ভয় পাচ্ছে না। সে অন্ধকার জঙ্গলে দ্রুত চাঁদনির ঝোপড়ির দিকে এগোতে লাগল, চোখে শুধু লালসা এবং হায়ওয়ানি। অবশেষে সে চাঁদনির ঝোপড়িতে পৌঁছল। বৃষ্টির ফোঁটা তার শরীর থেকে পড়ছে। সে ঝোপড়ির বন্ধ দরজা জোরে জোরে খটখটাতে শুরু করল। ধর ধর, দরজা খোলো। ভিতরে চাঁদনি গভীর ঘুমে ছিল। বৃষ্টি এবং ঝড়ের শব্দ দরজার ধাক্কাকে চাপা দিল। সে শান্তভাবে ঘুমিয়ে রইল। রাগে তিলমিল করে খাদক দরজায় মুষ্টি মারে, কিন্তু দরজার নুকানো অংশ তার হাতে গেঁথে যায়। প্রচণ্ড ব্যথা পায় এবং হাত থেকে রক্ত ঝরে। চোখ বিস্তৃত হয়ে যায়। সে ব্যথায় চিৎকার করে ওঠে। রক্তের স্রোত বৃষ্টিতে হাত থেকে পড়তে থাকে। ভয় এবং রাগে সে পিছনে সরে যায় এবং ভয়ে দৌড়ে পালিয়ে যায়। সরাসরি তার নিজের ঝোপড়ির দিকে ফিরে যায়। সকাল হলে চাঁদনি উঠল। দরজা খোলার সঙ্গে সঙ্গে সে থমকে গেল। দরজার চৌকাঠে রক্তের দাগ। বৃষ্টি থেমে গেছে, তবে মাটিতে রক্তের রং গভীর হয়ে গেছে। সে বিস্ময়ে তাকালো এবং মনেই ফিসফিস করল, কাঠমিস্ত্রি, এই রক্ত এখানে কিভাবে এলো? রাতে কেউ এসেছে? চোখে হালকা উদ্বেগ আসলো, কিন্তু সে নিজেকে সামলালো। সম্ভবত কোনো বুনো প্রাণীর কারণে। সে পানি এনে দরজা ধুয়ে দিল এবং যেন কিছু হয়নি তার কাজ শুরু করল। ময়না পাখি পাশে বসে তাকে দেখছে। বুড়ো চোখে উদ্বেগ স্পষ্ট। মনে হচ্ছে সে নিশ্চিত যে কোনো বড় বিপদ নেমে আসছে। ঠিক সেই দিনে ঘটল সেই বিপদ। জঙ্গলের গভীরে সবুজ মাঠ এবং উঁচু উঁচু গাছের মাঝ দিয়ে একটি বাহিনী প্রবেশ করল। এটি সাধারণ বাহিনী নয়, এতে ছিল শেহজাদা সাহিল। শিকার করতে তার শৈশব থেকেই ভালো লাগত। সাথে তার সাহসী সৈন্য ও শিকারী কুকুরও ছিল। সকাল থেকে শিকার করতে করতে সে অনেক গভীরে চলে এসেছে, কিন্তু দুপুর পর্যন্ত তার সাথে থাকা পানি শেষ হয়ে গেছে। সূর্য মাথার উপরে, তৃষ্ণা সবাইকে কষ্ট দিচ্ছিল। শেহজাদা ঘাম মুছতে মুছতে সৈন্যদের বলল, আমরা সবাই তৃষ্ণার্ত, পানি খোঁজো, নইলে এই জঙ্গল আমাদের গ্রাস করবে। সৈন্যরা চারপাশে ছিটকে পড়ল। কিছুক্ষণ পর একটি সৈন্য দৌড়ে এসে বলল, শেহজাদা সাহেব, কিছু দূরে একটি ঝুপড়ি দেখা যাচ্ছে, হয়তো সেখানে পানি মিলবে। শেহজাদা শ্বাস টেনে বলল, চলো সেই দিকে। দলটি ধীরে ধীরে ঝোপড়ির দিকে এগোতে লাগল। সেই ঝোপড়ি আর কেউ নয়, চাঁদনির ঝোপড়িই ছিল। শেহজাদা দরজার কাছে পৌঁছে হাত বাড়িয়েই খোলার চেষ্টা করল, তখনই হঠাৎ পা ফিসলে গেল। দরজার ওপর ভেজা ছিল। আসলে সেটি সেই জায়গা যেখানে চাঁদনি সকালে রক্ত ধুয়ে ফেলেছিল। পানি এখনও মাটিতে ছড়িয়েছিল। শেহজাদা লড়খড় করে পড়ে গেল। সৈন্যরা দৌড়ে এসে বলল, আপনি ঠিক আছেন? শব্দ শুনে চাঁদনি ঝোপড়ি থেকে বাইরে বেরিয়ে এলো। সে দেখল একজন যুবক পড়ে আছে, চারপাশে সৈন্যরা দাঁড়িয়ে আছে। চাঁদনি বিস্ময়ে জিজ্ঞেস করল, আপনি কে? এখানে কিভাবে পড়ে গেলেন? শেহজাদা উঠে হালকা হাসি দিয়ে বলল, আমি শেহজাদা সাহিল,
শিকার করতে এসেছি, কিন্তু তৃষ্ণায় খুব অসুস্থ হয়ে গেছি। ঝোপড়িতে কড়া দেবার জন্য আসার সময় মাটিতে পানি দেখে ফিসলেছি। শাহজাদা ঠিক দাঁড়ালে তার নজর চাঁদনির দিকে পড়ল এবং সে থমকে গেল। তার চোখ কিছুক্ষণ স্থির হয়ে গেল। এত সুন্দর মেয়ে সে আগে কখনো দেখেনি। ঠোঁটে অচেনা হাসি ফুটল। শাহজাদা মাটির দিকে ইঙ্গিত করে বলল, এই পানিতে অদ্ভুত গন্ধ আছে। এটা শুধু পানি নয়, এতে রক্তও আছে, এবং এটা মানুষের রক্ত, কোনো প্রাণীর নয়। চাঁদনি একটু ভয়ে চোখ নামিয়ে বলল, সকালেই দরজায় রক্ত ছিল, আমি ধুয়ে ফেলেছি। শাহজাদা ভ্রু কুঁচকে বলল, রক্ত এখানে মানুষের কিভাবে হতে পারে? সে চারপাশে চোখ বুলালো। বৃষ্টির কারণে মাটিতে গভীর পায়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল, যা জঙ্গলের দিকে যাচ্ছিল। শাহজাদা সৈন্যদের দিকে তাকিয়ে আদেশ দিল, এই ছাপগুলোর পিছু নাও, এগুলো আমাদের কোনো বিপজ্জনক স্থানের দিকে নিয়ে যাবে। তারপর চাঁদনির সঙ্গে বলল, তুমি ভয় পেও না, পানি দাও, তারপর আমরা ফিরে এসে তোমাকে পুরো সত্যি বলবো। চাঁদনি ঘোরে ঠান্ডা পানি ভরে দিল। শাহজাদা তা পান করে বলল, ধন্যবাদ, এখন আমরা চলছি। শাহজাদা এবং তার সৈন্যরা পায়ের ছাপ অনুসরণ করে গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করল। অবশেষে ছাপগুলো তাদের নিয়ে গেল একটি পুরনো ঝোপড়ির কাছে। ঝোপড়ি আর কেউ নয়, সেই চতুর বুড়ি মহিলার এবং তার খাদক ছেলের ছিল। শাহজাদা সৈন্যদের ইঙ্গিত করল, তাদের ধরে ফেলো। সৈন্যরা দৌড়ে গেল এবং মুহূর্তের মধ্যে বুড়ি মহিলা ও তার ছেলে গ্রেফতার হয়ে গেল। তাদের চোখে হিংসা ও কৌশলের ছাপ এখনও ছিল, কিন্তু হাতকড়া পরার পর তাদের জাদুও অকার্যকর হয়ে গেল। শাহজাদা চাঁদনির ঝোপড়িতে ফিরে এলো। গভীর চোখে তাকে দেখে ধীর স্বরে জিজ্ঞেস করল, তুমি কি এই নির্জন জঙ্গলে একা থাকো? চাঁদনি সরলভাবে বলল, না, আমি একা নেই, আমি আমার বাবা হাকিম সাহেব এবং আমার ময়না পাখির সঙ্গে থাকি, এটাই আমার সহায়। শাহজাদা তার কথা শুনে হাসল এবং বলল, ঠিক আছে, এখন আমাদের প্রাসাদে ফিরে যেতে হবে, কিন্তু এই জঙ্গল এবং এই ঝোপড়ি কখনো ভুলব না। সে আদাব জানিয়ে নিজের দলের সঙ্গে প্রাসাদের দিকে রওনা দিল। 2 দিন পর হাকিম সাহেবও যাত্রা থেকে ফিরে এলেন। ক্লান্ত হলেও চোখে শান্তি। ঝোপড়ির দরজায় চাঁদনি তাদের দেখে দৌড়ে এগিয়ে এলো। আব্বা, সে তাদের আলিঙ্গন করে বলল, আপনি অনেক দেরি করেছেন, আমি অপেক্ষা করছিলাম। হাকিম সাহেব তার মাথায় হাত বুলিয়ে বললেন, বেটি, রোগীর অবস্থা খুব খারাপ ছিল, তাই দেরি হয়েছে, কিন্তু আমি ফিরে এসেছি, তুমি আবার শান্তিতে থাকতে পারো। ময়না পাখিও উপর থেকে ফড়িং ফড়িং করে এসে পাশে বসল। ঝোপড়িতে আবার সেই পুরনো শান্তি ফিরে এলো। অন্যদিকে শাহজাদা সাহিল তার প্রাসাদে পৌঁছে গেছে। চতুর বুড়ি মহিলা এবং তার খাদক ছেলে বন্দী করা হয়েছিল। বাদশাহ যখন তাদের দেখলেন, অবাক হয়ে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন, শাহজাদা, এই লোকজন কে? সাহিল পুরো ঘটনা শোনালো। আব্বা জানেন, এই মহিলা এবং তার ছেলে জঙ্গলে থাকা বিপজ্জনক মানুষ, তারা মেয়েদের ক্ষতি করার পরিকল্পনা করছিল, আমি তাদের হাতে নাতে ধরিয়ে দিয়েছি। বাদশাহ রাগে দাঁত কেটে বললেন, এ ধরনের লোক সালতানাতের লজ্জা, তাদের কারাগারে ঢুকিয়ে দাও। সৈন্যরা তৎক্ষণাৎ তাদের নিয়ে চলে গেল, কিন্তু বাদশাহ কিছুক্ষণ নীরব থাকলেন। তারপর শাহজাদার দিকে তাকিয়ে বললেন, সাহিল, তুমি বলেছিলে যে জঙ্গলে একটি মেয়ে থাকে, খুব সুন্দর এবং বুদ্ধিমান, কিন্তু অদ্ভুত বিষয়, আমরা জানি হাকিম সাহেবের কোনো সন্তান ছিল না, তার স্ত্রীও অনেক আগে মারা গিয়েছিলেন, তাহলে এই মেয়ে কে? শাহজাদা সাহিল থমকে গেল। বাদশাহ আদেশ দিলেন, তুমি আবার সেই ঝোপড়িতে যাও এবং নিজে হাকিম সাহেবের কাছে সত্যি জানো। পরের সকালে শাহজাদা সাহিল তার সৈন্যদের সঙ্গে আবার জঙ্গলের দিকে রওনা দিল। কয়েক ঘন্টার পরিশ্রমের পর সে ঝোপড়ির কাছে পৌঁছালো। এবার দরজা খোলা ছিল এবং সামনে দাঁড়িয়েছিলেন হাকিম সাহেব। তাদের সঙ্গে চাঁদনি এবং পাশে বসা ময়না পাখিও ছিল। সাহিল আদাব জানিয়ে বলল, বাবা, আমি আপনার সম্পর্কে অনেক কিছু শুনেছি, কিন্তু একটি প্রশ্ন আমার মনে ঘুরছে, এই মেয়ে আপনার কন্যা কিভাবে? কারণ সবাই জানে হাকিম সাহেবের কোনো সন্তান হয়নি, তার স্ত্রীও অনেক আগে মারা গিয়েছিলেন, তাহলে এই মেয়ে কে? হাকিম সাহেব গভীর শ্বাস নিয়ে কাঠের আসনে বসে ধীরে ধীরে পুরো ঘটনা বললেন। কিভাবে তার স্ত্রী নদী থেকে কাপড় ধুয়ে ফিরেছিল, কিভাবে ময়না পাখি তাকে জঙ্গলের গভীরে নিয়ে গিয়েছিল, কিভাবে ঝোপড়িতে আটকে থাকা টোকরিতে একটি ছোট মেয়ে মিলেছিল, এবং কিভাবে তিনি তাকে কোলে নিয়ে নিজের কন্যা বানিয়েছিলেন। হাকিম সাহেব বললেন, এই মেয়ে আমাদের রক্তের সন্তান নয়, কিন্তু আমরা তাকে রক্তের থেকেও বেশি ভালোবেসেছি। তার নাম আমরা রেখেছি চাঁদনি। সে আমাদের মেয়ে, যদিও শারীরিক সম্পর্ক নেই, কিন্তু আত্মার সম্পর্ক গভীর। সাহিল মনোযোগ দিয়ে সব শুনল। তার চোখে চাঁদনির প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আরও গভীর হল। সে হাত জোড় করে বলল, বাবা,
আপনি তাকে লালন করেছেন, এটাই তার সত্য। আমার কাছে এখন প্রশ্ন গুরুত্বপূর্ণ নয় যে সে কোথা থেকে এসেছে, বরং গুরুত্বপূর্ণ হলো সে আপনার কন্যা এবং আমাদের সালতানাতের সম্মান। সাহিল হাকিম সাহেব চাঁদনি এবং পাশে বসা ময়না পাখিকে যথাযথ সম্মানে কাফেলার মধ্যে বসালো। তারপর পুরো বাহিনী নিয়ে প্রাসাদের দিকে রওনা দিল। কাফেলা প্রাসাদের প্রধান দরজার দিকে ঢুকল। চারপাশে সৈন্যদের সারি দাঁড়িয়েছিল এবং মাঝে ছিল শাহজাদা সাহিল। সঙ্গে ছিলেন হাকিম সাহেব, চাঁদনি এবং বৃদ্ধ ময়না পাখি। বাদশাহ নিজে দরবারে উপস্থিত ছিলেন। হাকিম সাহেবকে দেখে তিনি সম্মানের সঙ্গে দাঁড়ালেন। হাকিম সাহেব, আপনি আমাদের সালতানাতের অমূল্য ধন। এতদিন পর আপনাকে দেখে হৃদয় শান্তি হয়েছে। বাদশাহ চাঁদনির দিকে তাকালেন এবং অবাক হয়ে গেলেন। এত সুন্দর মেয়ে তিনি খুব কম দেখেছেন। তিনি বিস্ময়ে শাহজাদার দিকে তাকালেন। এটি কে? হাকিম সাহেব এগিয়ে এসে পুরো ঘটনা জানালেন, কিভাবে তার স্ত্রী নদী থেকে একটি মেয়ে এনেছিলেন, কিভাবে ঝোপুরির টোকরিতে মেয়েটি মিলেছিল, কিভাবে তিনি তাকে কোলে নিয়ে লালন করেছিলেন এবং কিভাবে বছর বছর ময়না পাখি তার সঙ্গে ছিল। বাদশাহ সব শুনলেন এবং তার চোখে অশ্রু ভেসে উঠল। হাকিম সাহেব, আপনি এমন কাজ করেছেন যা হয়তো কেউ নিজের হলেও করতে পারত না। আপনি এই মেয়েকে ভালোবেসেছেন, তাকে নিজের সন্তান বানিয়েছেন। আজ আপনার এই কাজ আমার হৃদয় ছুঁয়ে গেছে। বাদশাহ চাঁদনির দিকে মনোযোগ দিয়ে তাকালেন। তার চোখে দীপ্তি, ভঙ্গিতে সরলতা এবং মুখে অদ্ভুত এক উজ্জ্বলতা। সে শুধু সুন্দরী নয়, কথা এবং আচরণে বুদ্ধিমত্তাও ঝলমল করছিল। বাদশাহ বললেন, এই মেয়ে আমাদের সালতানাতের ধন। এমন সন্তান যদি কোনো বাড়িতে থাকে, তবে সেই ঘর কখনো ধ্বংস হয় না। এই সময় শাহজাদা সাহিল তার আব্বার কাছে অনুমতি চাইল। আব্বাজান, আমি কিছু বলতে চাই। বাদশাহ ইশারায় বললেন, কহ। সাহিল গভীর দৃষ্টিতে চাঁদনির দিকে তাকিয়ে বলল, এই মেয়েটি আমার হৃদয় ছুঁয়ে গেছে। তার সৌন্দর্যই নয়, বরং তার বুদ্ধি এবং ভালো মন আমাকে আকর্ষণ করেছে। আমি চাঁদনির সঙ্গে বিয়ে করতে চাই। দরবারে নীরবতা নেমে এলো। সবার চোখ হাকিম সাহেব এবং চাঁদনির দিকে স্থির হল। বাদশাহ কোমল স্বরে হাকিম সাহেবের দিকে বললেন, বাবা, আপনার সম্মতি অত্যন্ত জরুরি। হাকিম সাহেবের চোখে অশ্রু ঝরল। তিনি বললেন, বাদশাহ সালামত, এটি আমার মেয়ে। আমি তাকে নিজের সব কিছুর মতো লালন করেছি। যদি তার সুখের পথ এটি হয়, তাহলে আমার কোনো আপত্তি নেই। এরপর বাদশাহ চাঁদনির দিকে তাকালেন। বেটা, তোর কি বলার? চাঁদনি ঝুঁকে দৃষ্টিতে কিন্তু আত্মবিশ্বাসপূর্ণ কণ্ঠে বলল, যদি আমার বাবা রাজি থাকেন, তবে আমিও রাজি আছি। কিছুদিনের মধ্যেই প্রাসাদে রাজকীয় ধুমধাম সহ বিয়ের অনুষ্ঠান নির্ধারিত হল। সালতানাতের চারপাশ থেকে মানুষ এসেছে। ঢোল নগারা বাজল, অতিথিদের ভিড় জমল। শাহজাদা সাহিল এবং চাঁদনির বিয়ে সম্পন্ন হল। পুরো প্রাসাদে খুশির ছড়াছড়ি নেমে এলো। বিয়ের পর চাঁদনি প্রাসাদে বসবাস করতে লাগল। বাদশাহ নির্দেশ দিলেন, ময়না পাখির জন্যেও একটি সুন্দর ঘর তৈরি করা হোক। ঘরটিতে খোলা জানালা ছিল, বড় পিঞ্জরের মতো ঝর্ণা এবং পাখির জন্যে দানা পানির পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। ময়না পাখিও এখন চাঁদনির কাছে থাকে, কিন্তু তার জন্যে আরাম এবং নিরাপদ আবাস নিশ্চিত হল। বাদশাহ হাকিম সাহেবকেও সম্মানের সঙ্গে প্রাসাদে স্থাপন করলেন। তার জন্য একটি বিশেষ কক্ষ এবং ওষুধের জন্য বড় হাকিমখানা তৈরি করা হলো। এখন তিনি সহজেই চিকিৎসার কাজ করতে পারতেন এবং নিজের মেয়েকে প্রাসাদের রঙিন জীবন উপভোগ করতে পারতেন। চাঁদনির জন্য প্রাসাদের জীবন একটি নতুন দুনিয়া হয়ে উঠল। চারপাশে বিলাসিতা, দাস চাকর, সোনার উপর ঝলমল। তবে তার মনে এখনও সেই সরলতা ছিল যা জঙ্গলের ঝপুরি থেকে শুরু করে এখানে পর্যন্ত তার সঙ্গে এসেছে। শাহজাদা সাহিল তাকে অত্যন্ত ভালোবাসে। তিনি শুধু তার সৌন্দর্যে মুগ্ধ নন, বরং তার বুদ্ধিমত্তা এবং স্বভাবও তাকে সম্পূর্ণভাবে আকর্ষণ করেছে। একদিন চাঁদনির সঙ্গে একা বসে শাহজাদা সাহিল বলল, চাঁদনি, তুমি আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। কিন্তু একটি বিষয় আমার মনকে শান্তি দেয় না। আমি জানতে চাই, তুমি প্রকৃতপক্ষে কার সন্তান? তোমার আসল মা বাবা কে? চাঁদনি কিছুক্ষণ চুপ থাকল। তার চোখ নামল। সে কিছু বলল না, তবে ধীরে ধীরে মাথা হেলালো হ্যাঁতে। সাহিল তার হাত ধরতে ধরতে বলল, তাহলে আমি অবশ্যই এই বিষয়ে পুরো সত্য জানতে চাই। পরের দিন শাহজাদা সাহিল পুরো শহর এবং আশেপাশের সালতানাতে ঘোষণা করালো। ঢোল বাজিয়ে মুনাদি করা হলো। একটি মেয়ে 21 বছর বয়সী জঙ্গল থেকে মিলেছে। আজ সে রাজকীয় প্রাসাদে রয়েছে এবং তার সঙ্গে একটি বড় ময়না পাখিও আছে। যদি কেউ তার সত্য জানে, সামনে আসুক, তাকে পুরস্কৃত করা হবে।
এই ঘোষণা কয়েকদিনের মধ্যেই দূর দূরান্তর পর্যন্ত ছড়িয়ে পড়ল। গ্রাম গ্রাম, বস্তি বস্তি এই খবরের আলোচনা শুরু হলো। এই খবর সেই গ্রামে পৌঁছল, সরাসরি সেই গ্রাম যেখানে বহু বছর আগে সামিনা তার চতুর্থ সন্তান নদীর ঢেউয়ে ভেসে পাঠিয়েছিল। সামিনা এখন 50 বছর বয়সী, মুখে সময়ের রেখা, কিন্তু হৃদয়ের আঘাত এখনও তাজা। যখন সে ঘোষণা শুনল, মনে যেন কোনো চিংড়ি জ্বলে উঠল। তার চোখের সামনে সেই রাত ফিরে এলো। দুর্দিন, চতুর্থ সন্তানের জন্ম, স্বামীর হুমকি এবং সেই কালো রাত যখন সে ছোট মেয়েকে টকরিতে রেখে নদীর ঢেউয়ের কাছে ছেড়ে দিয়েছিল। তার চোখে অশ্রু ছলছল করল। এটি কি আমার মেয়ে হতে পারে? সামিনা দেরি না করে প্রাসাদের পথে রওনা দিল। তার মনে উৎকণ্ঠা ছিল, তার পা কাঁপছে, শরীর কিন্তু আশা ছিল। বহুদিনের পথ পেরিয়ে অবশেষে সে রাজপ্রাসাদের দরজায় পৌঁছল। সৈন্যরা প্রথমে তাকে থামালো, কিন্তু যখন সে ঘোষণা দেখালো তখন তাকে দরবারে নেওয়া হলো। বাদশাহ, শাহজাদা সাহিল এবং চাঁদনি সবাই উপস্থিত ছিল। সামিনা কেঁদে কেঁদে আদাব জানিয়ে বলল, বাদশাহ সালামত, শাহজাদা, এই মেয়েটি হয়তো আমারই কন্যা। 21 বছর আগে বাধ্যতামূলক এবং ভয়ের কারণে আমি আমার চতুর্থ সন্তানকে নদীতে ভেসে পাঠিয়েছিলাম। আমার স্বামী কন্যাদের ঘৃণা করতেন। সে হুমকি দিয়েছিল, যদি কন্যা হয় তবে আমাকে এবং আমার সন্তানদের মারবে। আমি আমার কোলে থাকা শিশুটিকে আলাদা করেছিলাম। সেই রাতে আমার হৃদয়ও মৃত হয়ে গিয়েছিল। আজ শুনে যে জঙ্গলে একটি মেয়ে পাওয়া গেছে যার বয়স 21 বছর, আমার হৃদয়ে আশা জ্বলে উঠল। আমি নিশ্চিত এটি আমার হারানো মেয়েই। পুরো দরবার নীরব হয়ে গেল। বাদশাহের চোখে আবার অশ্রু জমে এলো। শাহজাদা সাহিল চাঁদনির দিকে তাকালো। চাঁদনির চোখও ভিজে উঠেছিল। মনে হচ্ছিল হারানো স্মৃতির ছায়া ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। ময়না পাখি পাশে বসে অশান্ত হয়ে পাখা ফরফরাচ্ছিল। মনে হচ্ছিল সে বুঝেছে এই নারী চাঁদনির প্রকৃত মা। দরবারে ভারী নীরবতা নেমে এলো। সামিনার কথা শুনে সবাই স্তম্ভিত হয়ে গেল। চাঁদনির চোখে অশ্রু ঝরে পড়ল। সে ধীরে ধীরে সামিনার কাছে এগিয়ে গেল। আম্মি বলতেই সামিনার চোখ ভিজে গেল। সে কাঁপতে কাঁপতে চাঁদনির কাঁধে মাথা রেখে ধরল। দুইজনের কাঁদা পুরো প্রাসাদে প্রতিধ্বনিত হল। বাদশাহ গভীর শ্বাস নিয়ে বললেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। যে এই জুলম করেছে তাকে শাস্তি পেতে হবে। আদেশ জারি করা হলো এবং সঙ্গে সঙ্গে সৈন্যদের সমন পাঠানো হলো সামিনার স্বামী শাকিলকে আনতে। কয়েকদিনের মধ্যেই শাকিলকে ধরে দরবারে আনা হলো। তার বয়স তখন 55 বছর। মুখে কঠোরতা, চোখে বুড়োনো জেদ, তবে চুল সাদা হয়ে গিয়েছিল। যখন তাকে বেঁধে দরবারে আনা হলো, সে চারপাশ তাকিয়ে বলল, আমাকে কেন ডাকা হয়েছে? বাদশাহ রেগে বললেন, শাকিল, তুমি তোমার স্ত্রীর ওপর কন্যা জন্ম দেওয়ার অভিযোগ করেছিলে, তাকে নির্যাতন করেছিলে, হুমকি দিয়েছিলে এবং চতুর্থ শিশুকে জীবিত থাকতে নদীতে ভেসে দেওয়ার জন্য বাধ্য করেছিলে। এটি তোমার অপরাধ। আজ সেই শিশু জীবিত আছে এবং তোমার সামনে দাঁড়িয়ে আছে। এ শুনে শাকিলের চোখ ফুলে উঠল। অবিশ্বাসের সঙ্গে চাঁদনির দিকে তাকালো। এটি কি আমার? কিন্তু চাঁদনি মুখ ঘুরিয়ে নিয়েছে, চোখে শুধু ঘৃণা ও অশ্রু। বাদশাহ রেগে বললেন, যে ব্যক্তি নিজের সন্তানকে ঘৃণা করে, যে নারীর ওপর জুলুম করে, তাকে ক্ষমা করা যাবে না। শাকিল, তোমার জন্যে আদেশ, তোমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, যাতে তুমি বাকি জীবন একাকী তোমার অপরাধের ভার বহন করো। সৈন্যরা সঙ্গে সঙ্গে তাকে ধরে কারাগারের দিকে নিয়ে গেল। চোখে এখনও ঘৃণার আগুন জ্বলছিল, কিন্তু তার অপরাধী তার পায়ের শৃঙ্খল। এরপর বাদশাহ সামিনার দিকে তাকালেন। তার কণ্ঠ নরম হয়ে গেল। মহিলা, তুমি অপরাধী নও। তোমার বাধ্যবাধকতা আমরা বুঝতে পারি। তোমাকে ক্ষমা করা হলো। সামিনার চোখে স্বস্তির অশ্রু ঝরে এলো। সে বলল, আমার মেয়ে আজ জীবিত এবং সম্মানের সঙ্গে বাঁচছে। এখন আমার মাথা নুয়ে নেই, উঁচু হয়েছে। সত্য সামনে চলে এসেছে। শাকিল তার শাস্তি ভোগ করতে চলে গেল। সামিনা তার মেয়েকে ফিরে পেয়েছে। চাঁদনি এখন শুধু জঙ্গলের ঝোপড়ির মেয়ে নয়, বরং রাজপ্রাসাদের কোণে এবং শাহজাদা সাহিলের সহচরী। প্রাসাদের এক কোণে হাকিম সাহেব শান্তভাবে বসে তার মেয়ের সুখ দেখছেন। এক উঁচু জানালায় বুড়ো ময়না পাখি এখনও সেই শান্তি নিয়ে তাকে দেখছে, যেন বলছে, আমার কাজ শেষ, এখন এই মেয়ে নিরাপদ।
আর সেই মেয়েটি যাকে একসময় নদীতে ভেসে পাঠানো হয়েছিল আজ প্রাসাদের শাহজাদি হয়ে গেছে। বন্ধুরা, আজকের ভিডিওতে এটুকুই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।